বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। দেশে ফেরার একদিন পর বাবা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান। চাইলেন দোয়া, কড়া নিরাপত্তা বলয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার আয়োজন। দীর্ঘ ২০ মিনিটের বক্তব্যে একবারও আওয়ামী লীগ শেখ হাসিনার নাম নেননি তারেক রহমান। ভাসছেন নেটিজেনদের প্রশংসায়। ফেসবুকে ভাইরাল তারেক রহমানের ভাষণ আই হ্যাভ আ প্ল্যান বক্তব্য নিয়ে বাড়ছে কৌতূহল। নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা বিশ্লেষকদের। তারেক রহমানকে দেখতে গুলশানে নেতাকর্মীদের ভিড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখার অপেক্ষা। বাসার সামনে পুলিশ র্যাবের কড়া নিরাপত্তা। পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন রাজনীতিতে এক নতুন সূচনা। দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের গণসংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক ভাষণ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু পুরো বক্তব্য জুড়ে একবারের জন্য উচ্চারণ করলেন না শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম। রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি এখন নতুন আলোচনার জন্ম দিচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান কথা বলেছেন নারী, পুরুষ, শিশু, কিশোর, পাহাড়, সমতল সব মানুষের অধিকার নিয়ে। কথা বলেছেন ধর্ম, বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার ও নিরাপত্তার স্বপ্ন নিয়ে। তার ভাষণে স্থান পেয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ থেকে শুরু করে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আত্মদানকারী, এমনকি জুলাই আন্দোলনের অগ্রনায়ক শরীফ ওসমান হাদির নামও। এসেছে দেশ পুনর্গঠনের বিভিন্ন পরিকল্পনার কথা। কিন্তু সমালোচনা, তিরস্কার বা কারো প্রতি ব্যক্তিগত আক্রমণ ছিল না কোথাও। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এটি তারেক রহমানের রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতারই প্রকাশ। যে নেতার বক্তব্য একসময় সম্প্রচারে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল, সেই নেতা দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই প্রতিপক্ষকে এড়িয়ে কথা বলেছেন মানুষের আশা, অধিকার ও ভবিষ্যৎ নিয়ে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসায় ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণসংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক ভাষণে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় যোগ্যতার ভিত্তিতে ন্যায্য প্রাপ্য। আহ্বান জানালেন সবাই মিলে দেশ গড়ার। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার প্রথম ভাষণ, আর সেখানে প্রতিপক্ষের নাম নয়, উঠে এসেছে মানুষের স্বপ্ন ও অধিকার আদায়ের পরিকল্পনার কথা। দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা। বিমানবন্দরের পরবর্তী সমাবেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। কঠোর নিরাপত্তার মধ্যে দেশের মাটিতে খালি পায়ে দাঁড়ানো তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই প্রত্যাবর্তন এমন এক সময় হলো যখন ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির মধ্যেই তারেক রহমানের দেশে ফেরা বিএনপিকে নতুন গতি দেবে বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমানের মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় বিএনপির কার্যত নেতা হিসেবে তারেক রহমানই দলটির নেতৃত্ব দিচ্ছেন এবং বিশ্লেষকদের মতে নির্বাচন পরবর্তী সময়ে তিনি দেশের শীর্ষ ক্ষমতায় আসার অন্যতম প্রধান দাবিদার। ৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। ২০০৮ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। মায়ের অসুস্থতার পর ২০১৮ সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। ২০০১ থেকে ২০০৬ মেয়াদে খালেদা জিয়ার সরকারের সময় তিনি রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান। তবে রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠে। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। বিএনপি বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা বেশিরভাগ মামলা ও সাজা স্থগিত বা বাতিল হয়, যার ফলে তার দেশে ফেরা সম্ভব হয়।
এদিকে আল জাজিরার নির্বাচিত সমীকরণে উল্লেখ করা হয়েছে আসন্ন নির্বাচনে বিএনপিকে এগিয়ে রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপ অনুযায়ী বিএনপি সমর্থন 30%, জামায়াতে ইসলামের 26% এবং ছাত্রদের নেতৃত্বে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির সমর্থন মাত্র 6%। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় রাজনৈতিক মাঠে বিএনপির জন্য পরিস্থিতি অনুকূল বলে মনে করছে পর্যবেক্ষকরা। সব মিলিয়ে 17 বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করল বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দলের এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে আসেন লাখ লাখ নেতাকর্মী। 7 দিনের কর্মসূচি শেষে রাতে গুলশানের 196 বাড়িতে ফিরেন তারেক রহমান। তবে এতদিন পর নেতাকে ভালো মতো দেখতে না পাওয়ার আক্ষেপ যেন রয়ে গেছে নেতাকর্মীদের মাঝে। তাই তো সকাল থেকেই তারেক রহমানের বাড়ির সামনে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাসার সামনে আসা নেতাকর্মীদের অনেকে বলছেন গণসংবর্ধনায় লাখ লাখ মানুষের মাঝে তারেক রহমানকে ভালো মতো দেখতে পারেননি, এজন্যই সকালে গুলশানের বাসার সামনে এসেছেন তারা। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত বাসার সামনে অবস্থান করে দেখা যায় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যদের পাশাপাশি পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসাটির নিরাপত্তায় রয়েছেন। বাসার সামনেই রাখা হয়েছে তারেক রহমানকে বহনকারী লাল সবুজ রঙের বাসটি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা বাসার সামনেই আসছেন। বাসার বিপরীত পাশের সড়কে অবস্থান করছেন তারা। দীর্ঘ 17 বছর পর গেল বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ঢাকায় আসেন তারেক রহমান। তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান সঙ্গে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি জুলাই 36 এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা স্থলে চলে যান। পুরো পথে বিপুল নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এরপর অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান। সন্ধ্যা 7:30টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে বের হয়ে গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসায় আসেন তিনি। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ আ প্ল্যান। দীর্ঘ 1.5 যুগ পর দেশে ফিরে রাজধানী পূর্বাঞ্চলে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় এই ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়েই দেশের মানুষের জন্য এক সুদূরপ্রসারী পরিকল্পনার ইঙ্গিত দেন তিনি। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন প্রশংসা ও কৌতূহলের জন্ম দিয়েছে, তেমনি সৃষ্টি করেছে নানা প্রশ্নের। সত্যিকার অর্থে কি বুঝাতে চেয়েছেন তারেক রহমান, আর কি বা রয়েছে তার পরিকল্পনায়? প্রায় 17 বছর পর দেশে পা রাখার পর রাজধানী পূর্বাঞ্চলে তারেক রহমান রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিলেন। সেখানে বিভিন্ন সময়ের জাতীয় সমস্যা, জনগণের চাহিদা ও সমাধান নিয়ে কথা বলেন। একই সাথে সংবর্ধনায় তিনি মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ আ ড্রিম ভাষণকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। কিংয়ের মতোই মানুষের জন্য একটি স্বপ্ন ও ন্যায়পরায়ণ সমাজ গঠনের পরিকল্পনার কথা বলেন তারেক রহমান, যা দেশের জন্য কল্যাণমুখী রাষ্ট্রের রূপকল্প বলে বলছেন দলটির নেতাকর্মীরা। পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আই হ্যাভ আ প্ল্যান বলতে তারেক রহমান মূলত রাষ্ট্র গঠনের কাঠামো, সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের কথা বুঝিয়েছেন। ইতোমধ্যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয়ক অঙ্গীকারও তুলে ধরেন তিনি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের পরিকল্পনা একটি জ্ঞান ভিত্তিক ও নীতি নির্ধারণ কর্মপরিকল্পনা। বিএনপি ইতোমধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, পরিবেশ, ধর্মীয় সেবা ও সামাজিক নিরাপত্তা এই 8টি খাত ভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করছে, যা জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। 1963 সালে 28 আগস্ট ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে মার্টিন লুথার কিং অহিংস আন্দোলনের মাধ্যমে মানুষের সম অধিকার প্রতিষ্ঠার পথে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, তারেক রহমানও তার আই হ্যাভ আ প্ল্যান এর মাধ্যমে দেশের জন্য কল্যাণমুখী, সমন্বিত ও সমৃদ্ধ রাষ্ট্রের রূপরেখা উপস্থাপন করেছেন। এই পরিকল্পনা কেবল রাজনৈতিক ঘোষণা নয়, এটি জনগণের জীবনে বাস্তব পরিবর্তনের প্রতিশ্রুতির এক প্রতিফলন। দীর্ঘ 17 বছরের বেশি সময় লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে থাকলেও সেটি তারেক রহমানের বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে আসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। বিএনপির দিক থেকে আগেই বলা হয়েছিল যে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলকে নেতৃত্ব দিবেন। মিস্টার রহমান তার রাজনৈতিক জীবনে এবারই প্রথম সংসদ নির্বাচনে নিজেও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। বাংলাদেশের প্রথম সামরিক শাসক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান
তারেক রহমান 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। ঢাকার বিএএফ শাহীন কলেজে প্রাথমিক পড়াশোনা শেষ করে 80 দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন বলে তার দলের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। কিন্তু তিনি সেখানে পড়াশোনা শেষ করেছিলেন কিনা সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় আরও অনেক সামরিক কর্মকর্তা পরিবারের সঙ্গে জিয়াউর রহমানের পরিবারকেও বন্দী করা হয়েছিল। তখন তাদের দুই ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানও বন্দী ছিলেন। দলের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময় মিস্টার রহমানও তার মায়ের সাথে রাজপথের আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং ওই সময় 1988 সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। যদিও দলের কয়েকজন নেতা এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে আছেন এমন কয়েকজন নেতা জানিয়েছেন, তারেক রহমানের দলীয় রাজনীতির সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল 1991 সালের সংসদ নির্বাচনের মাধ্যমে এবং সেই সময় খালেদা জিয়া যে 5টি আসনে নির্বাচন করেছিলেন তিনি সেগুলোর দেখভাল করছিলেন। তবে দলের রাজনীতিতে তার শক্ত প্রভাব শুরু হয় 2001 সালের সংসদ নির্বাচনের মাধ্যমে। পরে দলের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়। ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলছেন, 2001 সালের নির্বাচনের আগে হাওয়া ভবন নেওয়া হয়েছিল নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করে প্রচারণা চালানো ও নির্বাচনী কৌশল নিয়ে কাজ করার জন্য, যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তারেক রহমান। ডক্টর মাহবুবুল্লাহর মতে নির্বাচনে জয়লাভের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার হলো, কিন্তু হাওয়া ভবন থেকে গেল এবং এই নিয়ে বিতর্কও তৈরি হলো। তারপর 1/11-এর পর গ্রেফতার, নির্যাতন ও কারাভোগ শেষে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। তবে মূলত 2001 সালের সংসদ নির্বাচনের সময় দলের ভেতর সক্রিয় হয়ে উঠতে থাকেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমেদের মতে এটাই ছিল দলের রাজনীতিতে তার বড় উত্থান। জিয়া পরিবারের সদস্য হিসেবেই এটা তিনি পেয়েছেন। তাকে ঘিরে পরে দলের মধ্যে একটা প্যারালাল নেতৃত্ব বলয় তৈরি হয়েছিল। তারেক রহমান ওই সময়ে সংগঠনের কাজে আত্মনিয়োগ করেছিলেন এবং দলের তৃণমূলে যোগাযোগ তৈরি করতে পেরেছিলেন। এরপর 2009 সালে দলের সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। সেই ধারাবাহিকতায় 2018 সালে দুর্নীতি মামলায় খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে বিএনপি। তাই অন্য কোনো সংকট না হলে এটি পরিষ্কার যে খালেদা জিয়ার পর তিনিই হবেন দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান। বাংলাদেশে 2007 সালে বিএনপি সরকারের মেয়াদ শেষে রাজনৈতিক সহিংসতার জের ধরে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ওই সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পর গ্রেফতার হয় বিএনপি নেত্রী খালেদা জিয়া। মিসেস জিয়ার সাথে ওই একই দিনে আটক হয়েছিলেন তার প্রয়াত ছেলে আরাফাত রহমানও। পরে অবশ্য আরাফাত রহমান নির্বাহী আদেশে মুক্তি পেয়ে থাইল্যান্ডে চলে গিয়েছিলেন চিকিৎসার জন্য। পরে তিনি মালয়েশিয়ায় যান এবং 2015 সালের জানুয়ারি মাসে সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। খালেদা জিয়ার গ্রেফতারের 6 মাস আগেই গ্রেফতার হয়েছিলেন তারেক রহমান। পরে 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে লন্ডনে যাওয়ার পর 2018 সাল পর্যন্ত চিকিৎসা ও পরিবারকে নিয়েই সময় কাটিয়েছেন মিস্টার রহমান। 2018 সালে দুর্নীতি মামলায় খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে দল পরিচালনার কাজ শুরু করেন তিনি। 21শে অগাস্টের গ্রেনেড হামলা মামলায় সাজা পাওয়া ছাড়াও আওয়ামী লীগ আমলে তিনি আরও বেশ কিছু মামলায় আসামি হয়েছিলেন। এক পর্যায়ে তার বক্তব্য ও বিবৃতি প্রচার আদালতের মাধ্যমে বন্ধ করে দেওয়া হলে তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় হন এবং ভার্চুয়ালি দলীয় কর্মকাণ্ডে যুক্ত হতে থাকেন। তৃণমূলের সাথে সরাসরি যোগাযোগ এবং দলের নীতি নির্ধারণী কাজেও নেতৃত্ব দিতে শুরু করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান চরম প্রতিকূলতার মধ্যেও দলকে সুসংহত রাখতে পেরেছেন এবং এত সব কিছুর পরেও দলের নেতা হিসেবে তারেক রহমানের দেশে ফিরে আসা অনেকটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা দলটি খালেদা জিয়ার নেতৃত্বে সংগঠিত এবং জনপ্রিয় হয়েছে। এরপর আবার একটি সমস্যা সংকুল পথও পাড়ি দিয়েছে। সবকিছু পাড়ি দিয়ে এখন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানের সরাসরি নেতৃত্বে পরিচালিত হওয়ার যুগে প্রবেশ করল বিএনপি।
17 বছরে নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে রাজধানীর 300 ফিটে সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলের নেতারা। মঞ্চে শরিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া সংবর্ধনা আয়োজনে না থাকলেও সামাজিক মাধ্যমে পোস্টে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান লেখেন, জনাব তারেক রহমান সপরিবারে সুস্বাগতম। এছাড়া গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় জামায়াত আমির আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কিভাবে করবেন এসব বিষয়ে জামায়াত নজর রাখবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে দেশের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার অংশগ্রহণ ফলপ্রসূ হোক। নাহিদ আরও লেখেন, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন জনাব তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন। তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের শুভেচ্ছা বার্তায় বলেছেন, তার এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করার পাশাপাশি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে। তারেক রহমানের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনাও করেছেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, তারেক রহমানের আগমন দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে বিএনপির মতো একটি বৃহৎ দল সরাসরি নেতৃত্ব বঞ্চিত ছিল। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণ হবে। তারেক রহমানের দেশে ফেরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ গড়তে সহায়ক হবে বলে মনে করছে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। ফ্রন্টের সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ ও মুখপাত্র রুহুল আমিন হাওলাদার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া তুলে ধরেন। এনডিএফের বিবৃতিতে বলা হয়, দেশের জনগণ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছে, বিশেষত 24-এর গণ আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের জন্য সব গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। বিবৃতিতে জোটের দুই শীর্ষ নেতা আরও বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে এবং জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবেন। এদিকে তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে, তারেক রহমানের আগমনে তা পূরণ হবে। বাংলাদেশ ভারত চলমান অস্থিরতায় তলানিতে গিয়ে ঠেকেছে ঢাকা দিল্লি সম্পর্ক। শুধু তাই নয়, বাংলাদেশের বাইরে চীন আর পাকিস্তানকেও হুমকি মনে করছে ভারত। এত কিছুর মাঝে প্রতিবেশীদের সামনে প্রায় কোণঠাসা মোদির বিজেপি সরকার। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সাথে চলমান অস্থিরতায় সীমান্তে যেমন নজরদারি বৃদ্ধি করেছে ভারত, তেমনি খবর এলো বঙ্গোপসাগরে মিসাইল ছুঁড়েছে দিল্লি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এর মাধ্যমে সামুদ্রিক প্রতিরক্ষা শক্তি মজবুতের পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন থেকে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে মোদি সরকার।
প্রায় ৩,৫০০ কিলোমিটার পাল্লার মিসাইলটি ভারতের অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন INS আরিঘাত থেকে উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় গত মঙ্গলবার বঙ্গোপসাগরে দেশটির সাবমেরিন INS আরিঘাত থেকে KA-4 মিসাইল ছোড়া হয়েছে। এই পরীক্ষা চালানো হয়েছে বিশাখাপত্তনম উপকূলের কাছে। 2024 সালের 29 আগস্ট ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে KA-4 ব্যালিস্টিক মিসাইল। এর মাধ্যমে স্থল, আকাশ এবং সমুদ্র এই 3 মাধ্যম থেকেই পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম সীমিত সংখ্যক দেশের তালিকায় ভারতের অবস্থান আরও শক্ত হলো বলে মনে করা হচ্ছে। जिस तरह के कृत्य वो कर रहा है, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পাল্লার মিসাইল পরীক্ষা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করছে ভারত। এটি ছিল K-4 মিসাইলের দ্বিতীয় পরীক্ষা। গত বছর প্রথমবারের মতো INS আরিঘাত থেকে চালানো হয়েছে মিসাইলের পরীক্ষা। ধারাবাহিক এই সাফল্য K-4 মিসাইল ব্যবস্থাকে পুরো অপারেশনাল প্রস্তুতির কাছাকাছি নিয়ে এলো বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অগ্নি-3 মিসাইলের প্রযুক্তি ব্যবহার করে তৈরি K-4 ভারতের দীর্ঘতম পাল্লার সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য অস্ত্র। 2.5 টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই মিসাইলটি ভারতের অরিহন্ত শ্রেণীর সাবমেরিনগুলো থেকে উৎক্ষেপণ করা যাবে। আর এই K-4 হল ভারতের পারমাণবিক সক্ষমতার সবচেয়ে গোপনীয় অংশ। আরিহান্ত শ্রেণীর সাবমেরিনগুলো সমুদ্রের গভীরে দীর্ঘ সময় নিঃশব্দে অবস্থান করে টহল দিতে সক্ষম। মিসাইলের এই K সিরিজের নামকরণ হয়েছে ভারতের প্রখ্যাত বিজ্ঞানী ও সাবেক প্রেসিডেন্ট APJ আব্দুল কালামের সম্মানে। ভারত এমন এক সময়ে এই মিসাইলের পরীক্ষা চালালো যখন ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যায় উত্তাল ভারত। তবে ভারতেও ঘটেছে ভয়ঙ্কর এক ঘটনা। দেশটির ওড়িশা রাজ্যে বুধবার রাতে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলিম নির্মাণ শ্রমিককে। তার 2 সহকর্মীও পিটুনির শিকার হয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন 6 জন। অনিশ্চয়তার ছায়ায় ঢাকা পড়েছে সীমান্তপারের দীর্ঘদিনের ব্যবসায়িক আস্থা। প্রতিবেশী দেশের ভিসা ও কনসুলার সেবা সাময়িক স্থগিত হওয়ার ঘোষণা যেন এক ঝটকায় অচেনা বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাণিজ্যের সঙ্গে যুক্ত হাজারো মানুষকে। কেউ বলছেন এ এক অপ্রত্যাশিত ধাক্কা, আবার কেউ মনে করছেন সংকট যত গভীরই হোক আলোচনার পথই হতে পারে একমাত্র সমাধান। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এবং আগরতলার সহকারী হাই কমিশনে ভিসা ও কনসুলার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত জানানো হওয়ার পর থেকেই বিশেষ করে কলকাতা কেন্দ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। ভারতের যারা নিয়মিত বাংলাদেশে আসেন, ব্যবসায়িক বৈঠকে অংশ নেন বা পণ্য যাচাই করে চুক্তি সম্পন্ন করেন, তারা এখন দোটানায়। ভ্রমণ সংক্রান্ত জটিলতা ব্যবসার গতি কমিয়ে দিতে পারে, এটাই সবচেয়ে বড় শঙ্কা। ভারতের বাণিজ্য জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে বাংলাদেশের তৈরি পোশাক, তুলা, সবজি ও বিভিন্ন কৃষি পণ্য ভারতীয় বাজারে দীর্ঘদিন ধরে একটি বড় স্থান দখল করে আছে। একইভাবে বাংলাদেশে রপ্তানি হয় নানা পণ্য, বিশেষ করে কৃষিভিত্তিক উপকরণ, প্রক্রিয়াজাত সামগ্রী, খাদ্য ও ভোগ্যপণ্য। 2 দেশের বাজার মূলত পারস্পরিক নির্ভরতার উপরেই দাঁড়িয়ে আছে। তাই যে কোনো অচল অবস্থা শুধু কাগজে কলমে সিদ্ধান্ত নয়, বাস্তব জীবনের বহু মানুষকে সরাসরি প্রভাবিত করে। ব্যবসায়ীরা আরও মনে করছেন বিশেষ কিছু খাতে ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন প্রাকৃতিক কাঁচামাল বা চামড়াজাত পণ্য, খাদ্যপণ্য কিংবা দ্রুত পরিবর্তনশীল বাজারের পণ্যগুলোর ক্ষেত্রে মান যাচাই ও সরাসরি উপস্থিতি অপরিহার্য। দূর থেকে কাগজে চুক্তি করলেই ঝুঁকি থেকে যায়, তাই ভিসা পাওয়া কঠিন হলে এই খাতগুলোর সংকটই সবচেয়ে বেশি দৃশ্যমান হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তাজনিত উদ্বেগ ও বিভিন্ন অনিশ্চয়তার কারণে 2 দেশের বাণিজ্য কিছুটা মন্থর হয়ে চলছিল। সীমান্তপথে পণ্যবাহী ট্রাকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কথাও উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। এক সময় যেখানে প্রতিদিন হাজারের বেশি ট্রাক যাতায়াত করত, বর্তমানে সেই পরিমাণ কমে এসেছে উল্লেখযোগ্য হারে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ধস আরও বাড়তে পারে বলে তারা সতর্ক করেছেন। রপ্তানি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন বছরের সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঈদ ও উৎসব কেন্দ্রিক পোশাক রপ্তানি, মৌসুমি কৃষি পণ্য এবং চাহিদাভিত্তিক সরবরাহের উপর নির্ভরশীল বিভিন্ন শিল্প এখন ব্যস্ততম সময় পার করছে। কলকাতা বিমানবন্দর হয়ে নিয়মিত যে বিপুল পরিমাণ পোশাক রপ্তানি হয় তা চলমান পরিস্থিতির কারণে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও একটা দুশ্চিন্তা কাজ করছে বিমান পরিবহন খাতে। দুই দেশের মধ্যে নিয়মিত যাত্রী চলাচলের একটি বড় অংশই ব্যবসায়িক, চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত। যদি ভ্রমণে নতুন করে বাধা সৃষ্টি হয়, তবে ফ্লাইট কমে আসার পাশাপাশি ক্ষতির মুখে পড়তে পারে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো। বর্তমানে যে ফ্লাইটগুলো চলছে, সেখানে যাত্রী কমে যাওয়ার আশঙ্কা উঠছে না। তবে সবকিছুর মাঝেও ব্যবসায়ীরা আশাবাদী। তারা বলছেন, ভারত ও বাংলাদেশের বাণিজ্য শুধু পণ্য বিনিময়ের সম্পর্ক নয়, এ এক দীর্ঘদিনের আস্থা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধনের ফল। অর্থনীতি, কর্মসংস্থান, সীমান্ত অঞ্চলের জীবনযাত্রা সবকিছুই এই গতিময়তার উপরই নির্ভরশীল। তাই যে কোনো নিরাপত্তা বা প্রশাসনিক উদ্বেগের সমাধান হওয়া উচিত আলোচনার টেবিলে পরস্পরের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে। তারা চান দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক। সীমান্ত পারাপার, ব্যবসায়িক বৈঠক, রোগী ও শিক্ষার্থীদের যাতায়াত যেন বাধাগ্রস্ত না হয়, এমন আহ্বানই তাদের। কারণ দুই দেশেরই অর্থনৈতিক স্বার্থ সাধারণ মানুষের জীবিকা ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের অর্থনীতি পরস্পরের পরিপূরক। তাই কোনো ধরনের অবিশ্বাস বা দীর্ঘস্থায়ী জটিলতা নতুন চ্যালেঞ্জ ডেকে আনতে পারে। তারা মনে করেন, দ্রুত কূটনৈতিক তৎপরতা, সুস্পষ্ট বার্তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হতে পারে উত্তরণের পথ। উত্তর পশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেট IS এর বিরুদ্ধে শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 25 ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, নাইজেরিয়ায় IS এর বিরুদ্ধে একাধিক নিখুঁত হামলা পরিচালনা করেছে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্প আরও লেখেন, উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদকে মাথাচাড়া দিতে দেবে না যুক্তরাষ্ট্র। IS একটি সন্ত্রাসী আবর্জনা। এই গোষ্ঠী মূলত নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু বানিয়ে নির্মমভাবে হত্যা করছে। এর আগে নভেম্বরে নাইজেরিয়া ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুতি নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, নাইজেরিয়ান সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড আফ্রিকম জানায়, 25 ডিসেম্বরের এই হামলা নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে সোকোতো রাজ্যে চালানো হয়েছে। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগার বিবিসিকে বলেন, এটি ছিল সন্ত্রাসীদের লক্ষ্য করে চালানো একটি যৌথ অভিযান, এর সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই। এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর উপদেষ্টা ড্যানিয়েল বাওয়ালা বিবিসিকে বলেছিলেন, জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান যৌথভাবে পরিচালিত হওয়া উচিত। ইসলামপন্থী বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্রের সহায়তা নাইজেরিয়া স্বাগত জানাবে। তিনি আরও বলেন, জঙ্গিরা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে না, তারা সব ধর্মের মানুষকে, এমনকি কোনো ধর্মের অনুসারী নন এমন লোকদেরও হত্যা করেছে। যদিও প্রেসিডেন্ট টিনুবুর বলেছিলেন, নাইজেরিয়ায় ধর্মীয় সহনশীলতা রয়েছে, তবে নিরাপত্তা সংকট সব ধর্ম ও অঞ্চলের মানুষের উপরই প্রভাব ফেলছে। আর নাইজেরিয়াকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।